Assalamualaikum everyone, this is Babul Hassan. Welcome to another new video once again. How are you everyone? I hope everyone is okay. So in this video I love to discuss on the most important topic, that is psycholinguistics, that is Piaget development theory. Piaget development theory in psycholinguistics, that is Piaget development থিওরিতে আমরা দেখব যে স্টেজ এই ভিডিওতে আমরা পিয়াজের ডেভেলপমেন্ট থিওরিতে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিতে আমরা যে স্টেজগুলো আছে সেই স্টেজগুলো নিয়ে আলোচনা করব। তো পিয়াজের ডেভেলপমেন্ট থিওরি যে শিশুরা কিভাবে বেড়ে ওঠে, তাদের ফিজিক্যাল এবং সাইকোলজিক্যালি যে গ্রোথগুলো হয় সেগুলো কিভাবে হয় এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো আমরা পিয়াজের ডেভেলপমেন্ট থিওরি যে স্টেট ডেভেলপমেন্ট আছে সেই স্টেট ডেভেলপমেন্ট চার ভাগে ভাগ করা হয়। চলুন স্টেজ ডেভেলপমেন্ট গুলো দেখি। ফার্স্ট স্টেজ আমরা যদি দেখি যে স্টেপ অফ ডেভেলপমেন্ট, যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি যে স্টেজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পিয়াজেট ডেভেলপমেন্ট দ্য কগনিটিভ ডেভেলপমেন্টকে চারটা স্টেজে ভাগ করেছে। প্রথম স্টেজ হলো সেন্সরি মোটর স্টেজ, এটার বয়স হচ্ছে 0 থেকে 2। তারপর এটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, এটির বয়স হচ্ছে 2 থেকে 7। এবং পরেরটা হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ, এটা হচ্ছে এজ হচ্ছে 7 থেকে 11। পরেরটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, এটা হচ্ছে 11 থেকে 15। রাইট। সো এক্ষেত্রে আমরা দেখি যে সেন্সরি মোটর স্টেজ, প্রথম যেটা সেন্সরি মোটর স্টেজ এটা জন্মগ্রহণ পরপরই শুরু হয়। এই সেন্সরি মোটর স্টেজের প্রধান মেইন অ্যাসেম্বমেন্ট হলো ডিউরিং দিস স্টেজ অবজেক্ট পারমানেন্স, তারা অবজেক্ট পারমানেন্ট করতে পারে। রাইট। সো এই স্টেজটা শুরু হয় রিফ্লেকশন অ্যাকশনের মাধ্যমে। যখন একটি শিশু জন্মগ্রহণ করে, সেন্সরি মোটর স্টেজটা হলো জন্মগ্রহণ করার পর থেকে 2 বছর পর্যন্ত। এই স্টেজে কি ঘটনাগুলো ঘটে, কি ঘটনাগুলো শিশুরা করে, এগুলোই হচ্ছে সেন্সরি মোটর স্টেজের অন্তর্ভুক্ত। যেমন এই স্টেজে একটি শিশু জন্মগ্রহণ করে তখন হচ্ছে তার কিছু রিফ্লেক্ট অ্যাকশন নিয়ে জন্মগ্রহণ করে, যেমন তার দে হ্যাভ অ্যাক্টিভ 5 সেন্স। রাইট। তার 5 সেন্স বলতে চোখ, কান, এইগুলো যে চোখ, কান, দেখা, তারপর শোনা, তারপরে কান্না করা, এই 5 সেন্স তারা অ্যাক্টিভ থাকে এবং তারা যে কাজগুলো করতে পারে জন্মগ্রহণ করার পর সেইগুলোকে বলা হয় রিফ্লেক্ট অ্যাকশন। রাইট। এই রিফ্লেক্ট অ্যাকশনগুলো শিশুরা করতে পারে। রাইট। এই রিফ্লেক্ট অ্যাকশনগুলো নিয়ে শিশু জন্মগ্রহণ করে, যেমন সাকিং, চোষা, কোনো কিছু চোষা। সো দেখবেন যে একটি শিশু জন্মগ্রহণ করার পরে চুষতে থাকে বা চোষার যে কোনো কিছু দেখলে সে চষে হাত, গালের মধ্যে হাত দেয়। সো এদের সাকিং, যে কোনো কিছু চোষা দেয়, তারপরে যে লুকিং, দেখা, চারিদিক দিয়ে দেখতে থাকে, এবং গ্রাস্পিং মানে কোনো কিছু দিলে হাত দিয়ে এইভাবে ধরতে থাকে বা হাত দিয়ে ধরতে থাকে শক্তভাবে। দেখবেন যে আপনি হাত দিলে হাত দেবে, বা কোনো কিছু দোলনা থাকলে দোলনাতে ধরতে যাবে। সো কোনো বস্তুকে হাত দিয়ে ধরা বা ধরতে শেখা, এগুলো নিয়েই একটি শিশু জন্মগ্রহণ করে। একটি হচ্ছে রিচিং বা কাদা, হাসা, এইগুলো নিয়ে স্মাইলিং করা, কাদা মানে ক্ষুধা লাগলে কাঁদে, বা কোনো কিছু ভালো লাগলে হাসে। এইগুলো একটি শিশু এই রিফ্লেক্ট অ্যাকশনগুলো নিয়ে জন্মগ্রহণ করে। আরেকটি হচ্ছে সে এই স্টেজে আরেকটি ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইমিটেশন। শিশু যখন এই রিফ্লেক্ট অ্যাকশন থাকে 4 মাস পর্যন্ত। রাইট। সো এই রিফ্লেক্ট অ্যাকশনগুলো 4 মাস পর্যন্ত থাকে
এবং 4 মাস পরে এই রিফ্লেক্স অ্যাকশনগুলো আস্তে আস্তে ইন্ড হয়, রাইট? সো এইগুলোর ওপর তার কন্ট্রোল চলে আসে, যেমন হাসি, কান্না, রিচিং, গ্রাসপিং, রাইট? মানে তখন 4 মাস পর তার এই যে কোনো কিছু ধরতে চাওয়া এগুলো, সে এগুলোর ওপর কন্ট্রোল চলে আসে, এগুলোর ইন্ড হয়, ইন্ড অফ রিফ্লেক্সিভ অ্যাকশন। সো এই ইন্ড অফ রিফ্লেক্সিভ অ্যাকশন যে সে দেখছে, গ্রাসপিং ধরছে, স্নাকিং শুষছে, সো কোনো কিছু 4 মাস সে যখন সে 4 মাসে 4 মাসের আগ পর্যন্ত সে কি করে, কোনো কিছু দেখলে কলম দেখলে বা কোনো কিছু কোনো বস্তু দেখলে সে গালের ভিতরে দিতে থাকে, সাকিং করতে থাকে। সো তার ওই সাকিং করার যে স্কেমা, ওইটার উপর ভিত্তি করে সে আরেকটা বস্তু দেখলে সেই সাকিং করার যে চোষার যে স্কেমা তৈরি হয়ে গেছে, ওই স্কেমার উপর ভিত্তি করে সে আরেকটা বস্তু দেখলে সে চুষতে থাকে। সো এই 4 মাস পর এই যে সাকেন যে রিফ্লেক্সিভ অ্যাকশনগুলোর উপর তার কন্ট্রোল চলে আসে এবং রিফ্লেক্সিভ অ্যাকশনগুলোর ইন্ড হয়। 4 মাস পর পর সে কোনো কিছু দেখলে সে মানে কলম দেখলে সে চুষবে না, কারণ সে বুঝতে পারবে যে তার নতুন একটা স্কিমা তৈরি হয়ে যাবে বস্তুর উপর, রাইট? সো সেই রিফ্লেকশন অ্যাকশনগুলো ইন্ড হতে থাকে। আর আরেকটি হচ্ছে ইমিটেশন। এই 4 মাস বা যখন সে 8 মাস 8 মাসে যেটা ঘটে সেটা হচ্ছে অবজেক্ট পারমানেন্স। এই বয়সে সে অবজেক্ট পারমানেন্স করতে পারে 8 মাস বয়সে। ধরুন সে পুতুল নিয়ে খেলছে, আপনি যদি পুতুলটা সরাই ফেলেন তো সে কাঁদবে। সো সে এই বস্তুটাকে বা অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারে। অবজেক্ট তার মাইন্ডে ওই বস্তুকে মেন্টাল রিপ্রেজেন্টেশন তৈরি হয়, যে কারণে আপনি যদি ওই পুতুলটাকে সরাই দেন সে কাঁদতে শুরু করবে। সো এই বস্তুটা, এবং আপনি যদি তার প্রিয় খেলনাটাকে যদি সরাই ফেলেন, সে কিন্তু সেই প্রিয় খেলনাটিকে খুঁজবে। সে বয়সে সে অবজেক্ট পারমানেন্স করতে পারবে, যে কারণে দেখবেন যে সে যে অবজেক্ট নিয়ে খেলছে, যে পুতুল নিয়ে খেলছে, তার ওই পুতুলটাকে সে খুঁজবে, কারণ তার অবজেক্ট সম্পর্কে তার মাইন্ডে একটি স্কিমা তৈরি হয়ে আছে, রাইট? সো সে অবজেক্ট পারমানেন্স করতে পারে। এটা হচ্ছে এই সেন্সরি মোটর স্টেজের প্রধান বৈশিষ্ট্য, মেইন ক্যারেক্টারিস্টিক। দ্যাট ইজ ইমিটেশন। সে ইমিটেট করবে, সে তার বাবা যেটা বলতে চাচ্ছে, তেমন বলে আমরা ওই সময় বলি মা বলো, বাবা বলো, আমরা যে বাবারা যে কথাগুলো বলতে থাকে সেগুলো সে ইমিটেট করতে থাকে, যেমন হাত ধরে হাঁটা, হাসা, কথা বলার চেষ্টা করা, এগুলো সে ফ্যামিলি থেকে ইমিটেশনের যে অ্যাবিলিটি, এটা সে এই স্টেজে অর্জন করে। সো আমরা অ্যানাদার স্টেজ দেখবো যে প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজে যেগুলো ঘটে সেটা হলো যে এই স্টেজে সে কি দে এবল টু থিঙ্ক সিম্বলিক্যালি। সে সিম্বলিক্যালি থিঙ্কিং করতে পারে প্রি অপারেশনাল স্টেজে। প্রি অপারেশনাল স্টেজে সিম্বলিক্যালি থিঙ্কিং করতে পারে, এবং এই স্টেজের বৈশিষ্ট্যগুলো হচ্ছে অ্যানিমিজম, তারপরে ইগোসেন্ট্রিক, তারপরে হচ্ছে সেন্ট্রিজম। সো আনাদার সো আর একটা হচ্ছে সেন্ট্রেশন, রাইট? সো এইগুলো ঘটেছে। সে অ্যানিমিজম, প্রধান প্রি অপারেশনাল স্টেজের ক্যারেক্টারিস্টিক অ্যানিমিজম, ইগোসেন্ট্রিজম, সেন্ট্রেশন, ইরিভার্সিবিলিটি, রাইট? সো প্রথমে আসি যে অ্যানিমিজম। অ্যানিমিজম প্রি অপারেশনাল আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যানিমিজম, দে ক্যান ডু আইডেন্টিফাই হুইচ অলসো লিভিং অর হুইচ আর ডেড, দে ক্যান আইডেন্টিফাই, দে এবল টু আইডেন্টিফাই। মনে করেন যে তারা একটি বস্তু মৃত বা জীবিত, এটা তারা বুঝতে পারে। দে এবল টু আন্ডারস্ট্যান্ড, রাইট চিলড্রেন? এবল টু আন্ডারস্ট্যান্ড যে তারা একটা পুতুল পুতুল সে পুতুল এবং একটি জীবিত মানুষের মতো
একটা পার্থক্য করতে পারে। সো এটা হচ্ছে যে অ্যানিমিজম। আর এটা হচ্ছে যে ইগো সেন্টারিজম, সেন্টারেশন। সেন্টারেশনটা ঘটে যখন দেখবেন যে সেন্টারেশনটা ঘটে যখন দে 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 আর they have ability they have inability to they have ability. So this is the tendency to focus only one aspect of a situation. একটি ঘটনাতে একটি সিচুয়েশনে একটি মাত্র অ্যাসপেক্টের উপরে সে ফোকাস করতে পারে, রাইট? সো একই সময়ে অন্যান্য অনেকগুলো অ্যাসপেক্টের উপর সে ফোকাস করতে পারে না, একই সময় সে একটি বিষয়ের উপর ফোকাস করে, সেটা হলো সেন্ট্রেশন, রাইট? সো যখন সে এ- আহ, যখন একটা শিশু একই সময়ে একাধিক অ্যাসপেক্টের উপর ফোকাস করে তখন সেটি ডিসেন্ট্রেশনে চলে যায়, রাইট? সো এই ডিসেন্ট্রেশন এটা হচ্ছে এই স্টেজে ঘটে না, সেটা হচ্ছে কনক্রিট স্টেজে ঘটে। এবং একটা হচ্ছে ইগোসেন্ট্রিক। ইগোসেন্ট্রিক বলতে যেটা আমরা বুঝি, চিলড্রেন থট কমিউনিকেট আর টাইপিক্যাল ইগোসেন্ট্রিক। ইগোসেন্ট্রিক রিফার্স টু দ্য চাইল্ড ইনএবিলিটি টু সি অ্যানাদার পয়েন্ট অফ ভিউ। সে it refers inability to see another point of view. See a situation another point of view. একটি সিচুয়েশন সে another point of view থেকে another person point of view থেকে সে চিন্তা করতে পারে না। সে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা সিচুয়েশন সে নিজের অবস্থানের ওপর ভিত্তি করে সে হচ্ছে ডিল করে যেমন আরেকটা ঘটনা, সে অন্য একটি ব্যক্তির পয়েন্ট থেকে, অন্য একটি ব্যক্তির পয়েন্ট অফ ভিউ থেকে সে চিন্তা করতে পারে, সে নিজের পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছু চিন্তা করে। যেমন মনে করেন সে যদি আম খেতে পছন্দ করে, সে যদি লাল জামা পরতে পছন্দ করে, সে যদি লুডোস খেতে পছন্দ করে, সেগুলো সে আরেকটি বাচ্চার ওপর মনে করে সেও লুডুস খেতে পছন্দ করে বা সেও লাল জামা পরতে পছন্দ করে। সে তার পয়েন্ট অফ ভিউ এর যে যেগুলো সে চিন্তা করে, যেগুলো সে শোনে, যেগুলো সে দেখে, সেগুলো আহ, অন্য ব্যক্তির অন্য ব্যক্তির সে অন্য ব্যক্তির সেশনকে নিজের পয়েন্ট অফ ভিউ থেকে দেখে, রাইট? সো এটি হলো যে they inability to see situation another person point of view. সে অন্য ব্যক্তিকে তার পার্সন অন্য ব্যক্তির পয়েন্ট অফ ভিউ থেকে দেখার যে অ্যাবিলিটি সেটা থাকে না, রাইট? সো আমরা দেখলাম যে আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে প্রি অপারেশনাল স্টেজে তার যে চিন্তা ভাবনা সেগুলো কি হবে, যে সেগুলো অগোছালো হবে। এবং ই ইরিভার্সিবিলিটি অ্যানাদার বৈশিষ্ট্য হচ্ছে ইরিভার্সিবিলিটি, যে তার প্রি অপারেশনাল বলতে যে মানে লজিক্যালে তার যে চিন্তা ভাবনা সেগুলো হচ্ছে একটু ইলজিক্যাল হবে, যে চিন্তা ভাবনা তার থিঙ্কিং গুলো একটু ইলজিক্যাল হবে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইরিভার্সিবিলিটি, সে নিজের মতো করে উল্টো কাজ করতে পারবে না। যেমন যে হচ্ছে তার মা তাকে স্কুলে নিয়ে গিয়েছে এবং সে বলল যে তুমি স্কুল থেকে ফিরে আসো, সে কি ওই স্কুল থেকে একা একা ফিরে আসতে পারবে না, কারণ সে উল্টো কাজটা করতে পারে না। মনে করেন যে সে বোতাম লাগায়, যে মা যেভাবে তার একটা একটা কাজ করতে বললো, সেটা সেটা যদি বলে যে মা তাকে ১ থেকে ২, ৩, ৪ এভাবে গুনতে বললো, সে যদি তাকে যদি উল্টো দিক থেকে গুনতে বলা হয়, সে ওই কাজটা উল্টো ভাবে করতে পারবে না। সে ইরিভার্সিবিলিটি এই এই এর কারণে সে কি উল্টো কাজটি করতে পারে না, মানে সে নিজের মতো করে ওইটা করতে পারে না, উল্টো ভাবে করতে পারে না। এটা হলো প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য। কনক্রিট অপারেশনাল স্টেজ। কনক্রিট অপারেশনাল স্টেজ, দ্য চাইল্ড এবল টু থিঙ্ক লজিক্যালি। এর প্রধান মেইন বৈশিষ্ট্য হচ্ছে সে একটা বাস্তব একটা শিশু
এই স্টেজে এসে সে সবকিছু লজিক্যালি থিঙ্কিং করতে পারে। এটা হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজের মেইন ক্যারেক্টারিস্টিক। লজিক্যাল থিঙ্কিং, এটা হচ্ছে রিভার্সিবিলিটি। সে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লজিক্যাল থিঙ্কিং করতে পারে। এই স্টেজে এসে কনক্রিট অপারেশনাল স্টেজে এসে এই কনক্রিট মানে মানে স্পষ্ট, অপারেশনাল স্টেজ মানে কি লজিক্যাল, লজিক্যাল স্টেজ মানে স্পষ্ট মানে লজিক্যাল থিঙ্কিং করতে পারবে। সো এই কনক্রিট অপারেশনাল স্টেজ মানে লজিক্যাল থিঙ্কিং একটা স্টেজ, স্পষ্ট মানে যেটা দেখবে সে সেটা থিঙ্কিং করবে, এটা এমন। সো এই স্টেজটা শুরু হয় পি অপারেশনাল কনক্রিট অপারেশনাল স্টেজ, রাইট? সো কনক্রিট অপারেশনাল স্টেজে যেটা হচ্ছে যে 7 থেকে 11 বছর বয়সে এই কনক্রিট অপারেশনাল স্টেজ ঘটে এবং এটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দ্য চিলড্রেন অ্যাবল টু থিঙ্ক লজিক্যালি, লজিক্যালি থিঙ্কিং বিগিনস। এই লজিক্যাল থিঙ্কিংটা শুরু হয়, তারা সব কিছু কি লজিক্যালি থিঙ্কিং করতে পারে। আর এটা হচ্ছে রিভার্সিবিলিটি, সে নিজের মতো করে হচ্ছে করতে পারে, সে নিজের মতো করে উল্টো কাজটি করতে পারে। যেমন সে তার বাবা তাকে স্কুলে ছেড়ে দিয়েছে, সে নিজে নিজে ওইটা আবার আসতে পারে। সো কোনো কাজ নিজের মতো করে উল্টো ভাবে করতে পারে। ডিসেন্ট্রেশন, একটা হচ্ছে যে পি অপারেশনাল স্টেজে সে সেন্ট্রেশন মানে একই বিষয়ের ওপর একই সময়ে একাধিক বিষয়ের ওপর সে ফোকাস করতে পারাকে বলা হয় ডিসেন্ট্রেশন। পি অপারেশনাল স্টেজে সে একই সময়ে একাধিক কাজের উপর ফোকাস করতে পারতো না, সেই জন্য সে সেন্ট্রেশনের ওপর নির্ভরশীল। সো সেন্ট্রেশন নির্ভরশীল, ডিপেন্ডস অন সেন্ট্রেশন। এখন এই স্টেজে এসে সে একই সময়ে একাধিক ব্যক্তির ওপর ফোকাস করতে পারে। সো এই ক্ষেত্রে সে ডিসেন্ট্রেশন মানে একই সময়ে একাধিক ব্যক্তির উপর ফোকাস করতে পারে, সে এটি ডিসেন্ট্রেশন করার ক্ষমতা অ্যাবিলিটি তার থাকে। ক্লাসিফিকেশন, অ্যাবল টু আইডেন্টিফাই ডিফারেন্ট, একটি বস্তু আরেকটি বস্তু আইডেন্টিফাই সেটা সে করতে পারে। এবং আরেকটা হচ্ছে সিরিয়েশন, অ্যারেঞ্জ। সিরিয়েশন, সিরিয়েশন অর্থ হচ্ছে অ্যারেঞ্জ, সাজানো। এই ক্ষেত্রে আমরা দেখি সে একটি বস্তু কোনো কিছু সে নিজের মতো করে সাজাতে বা গুছাতে পারে, রাইট? সো আমরা দেখলাম যে সে কোনো কিছু নিজের মতো করে সাজাতে পারে, গোছাতে পারে। এই এগুলোই হচ্ছে যে কনক্রিট অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে ফর্মাল অপারেটিং, আরেকটি স্টেজ হচ্ছে ফর্মাল অপারেটিং। ফর্মাল অপারেটিং এর যে বিষয়গুলো হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। প্রথম ফর্মাল স্টেজে এটা হচ্ছে 11 থেকে 15, 11 থেকে যে অ্যাডাল্ট আমরা অ্যাডাল্ট হই তখন তো সেই বয়স পর্যন্ত বলে যে ফর্মাল অপারেশন স্টেজে, রাইট? সো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এই এই স্টেজে যেটা ঘটেছে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং শুরু হয়। উই ক্যান ইমাজিন অ্যাবাউট থিং, আমরা কোন বস্তু সম্পর্কে ইমাজিন করতে পারি। যেমন একটি বিষয় সম্পর্কে আমরা সেই বিষয়ের উপর ইমাজিন করে কোনো কিছু করতে পারি। যেমন একটি রচনা লিখতে বলা হলো, সেই বিষয়ের উপর আমরা নিজের মতো করে ইমাজিন করে লিখতে পারি, নিজের মতো করে ইমাজিন করতে পারি। সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। এর হচ্ছে হাইপোথিসিস থিঙ্কিং। হাইপোথিসিস থিঙ্কিং হচ্ছে অ্যাবল টু অ্যাজিউম অ্যাবাউট থিং, আমরা অ্যাজিউম করতে পারি, রাইট? সো কোনো বিষয় সম্পর্কে আমরা অ্যাজিউম করতে পারি। যেমন যদি বলি আব্বা আসছে, আব্বা আসলে যদি বলি বাবা আসছে, সো বাবা আসলে তো আমরা কিছু বিষয় অ্যাজিউম করে নিই, বাবা তাহলে চকলেট নিয়ে আসবে বা আমার জন্য এটা কিনে নিয়ে আসবে, ওটা কিনে নিয়ে আসবে, এগুলো কি অ্যাজিউম করি। যদি দেখি যদি দেখি আত্মীয়-স্বজন আসে, মনে করি যে মিষ্টি নিয়ে আসবে, এগুলো কি আমরা অ্যাজিউম করে নিই। আরেকটা বিষয় যে যদি যদি দেখি যে মা রান্না করছে, তখন দেখি যে মা আমার জন্য এই লুডুস রান্না করবে বা মজাদার খাবার, কেক এইসব রান্না করবে, সো বানাবে। এই বিষয়গুলো আমরা কি ওই ঘটনার সাথে অ্যাজিউম করে নিই, রাইট? সো এই হাইপোথিসিস থিঙ্কিং এটা হচ্ছে যে আমাদের ফর্মাল অপারেটিং স্টেজের প্রধান বৈশিষ্ট্য। অ্যানাদার মোস্ট
প্রধান বৈশিষ্ট্য, অ- অন্য একটি প্রধান বৈশিষ্ট্য। সো আমরা এই জানলাম যে কিভাবে 4টা স্টেজ সম্পর্কে জানলাম এবং কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, পিয়াজেট, এই বিষয়গুলোকে জানলাম এবং এইগুলোকে আহ, আমাদের পার্সোনাল লাইফেও এগুলোর প্রভাব পড়ে। স্যার, থ্যাংক ইউ সো মাচ।